আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রায় 3 বছর পরে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারছি। তোমরা সবাই জানো যে মহামারী প্রায় 3 বছর, পৌনে 3 বছর আমরা বিদ্যালয়ের পঠন পাঠন থেকে প্রায় আমরা বঞ্চিত ছিলাম। আমরা যারা শিক্ষক এবং তোমরা যারা সামনে বসে আছো, একদিকে তোমাদের পঠন পাঠনে কিছুটা অনীহা, অন্যদিকে পরিবার থেকে সমাজ সর্বত্রই একটা মূল্যবোধের অবক্ষয় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আবার একথাও ঠিক, তোমরা যারা আজকে মঞ্চের সামনে বসে আছো, তোমরা প্রত্যেকের মধ্যেই যে অসম্ভব শক্তি, অসম্ভব সম্ভাবনা আছে তোমাদের মধ্যে, আমরা হয়তো সেগুলো জাগাতে পারিনি। সেটা হচ্ছে যে তিনি বলছেন এক জায়গাতে, সর্বশক্তি তোমাদের মধ্যে আছে, তোমরা সব করতে পারো। এটা কেবলমাত্র বিশ্বাস করতে হবে। উঠে দাঁড়াও এবং তোমাদের ভেতর যে দেবত্ব লুকিয়ে আছে তা প্রকাশ করো। ওঠো, জাগো আর ঘুমিও না। তোমাদের প্রত্যেকের মধ্যেই সব অভাব ও দুঃখ দূর করার শক্তি রয়েছে। এটা বিশ্বাস করো, তাহলেই সেই শক্তি জেগে উঠবে। স্বামীজি তার জীবনে 9খানা খণ্ডে তার স্বামীজি ওয়ার্কশপ, স্বামীজি ব্যাপক আলোচনা, ব্যাপকে আজকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। একটা ঘটনা বলে আমি শেষ করব, যে প্রতিদিনই বিদ্যালয়ে আসার পথে কোনো না কোনো অভিভাবকের সঙ্গে দেখা হয় এবং বলেন যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে না, আপনারা একটু দেখবেন। এবং এটাও সঙ্গে বলে যে আমি যে আপনাকে বললাম কথাটা, এটা কিন্তু আমার ওয়ার্ডস যেন না জানে, তার ছেলে কি বা মেয়েটি যেন না জানে। কি কারণ? না, সারাদিন মোবাইল নিয়ে চর্চা করে। আজকে মূল্যবোধের আলোচনাতেও সেই ঘটনা, সেই কার্যক্রম নিশ্চয়ই আসবে, যে আমরা সারাদিন যদি আমাদের মনটাকে ছেড়ে দিই, সারাদিন আমরা এপাশ ওপাশ করে মনটাকে ছেড়ে রাখলাম, সন্ধ্যেবেলা আমরা পড়তে বসলাম, আমরা স্বাভাবিকভাবেই আমাদের যে লক্ষ্য, তোমাদের যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে এখানে বিদ্যালয়ে যারা দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যারা ছেলে মেয়ে, তাদের প্রত্যেকেরই ওই যখন মেসেজ আসে মোবাইলে, সেই ধরনের একটা মেসেজ এলো, টুক করে আওয়াজ হলো, ঘুম ভাঙলো। আমরা সারাদিন নেট ঘাঁটছি, আমরা সারাদিন ব্রাউজিং করছি, আমরা সারাদিন বন্ধুকে মেসেজ পাঠাচ্ছি, ফলে আমাদের মন এত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এটা খুব কঠিন কাজ, মনোসংযোগ করা কোনো একটা বিষয়ে, কিন্তু এটা করতে হবে। সমাজ, পরিবার, সমস্ত জায়গাতেই একটা মূল্যবোধের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। এবং যারা টিনেজার, 9, 10, 11, 12 যারা পড়ো, তোমাদের মধ্যেও দেখবে এই বয়স সন্ধিকালে নানা রকমের পরিবর্তন আমরা লক্ষ্য করি। একটুতেই রেগে যাওয়া, বাড়িতে বাবা মাকে একটু অ্যাভয়েড করা বা এড়িয়ে যাওয়া, বন্ধুদের একটু আপন মনে হওয়া, মনে একটু অনুচিত চিন্তা আসা, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? তারই পথ আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই বিদ্যালয়ের প্রায় শতাধিক ছেলে মেয়ে গত 29 তারিখ তারা ভ্যালু বেস এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাবো। সর্বতভাবে আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা, সাফল্যমণ্ডিত হওয়ার জন্য যতটুকু আমরা করা সম্ভব সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আরেকটি ইনফরমেশন দিয়ে আমি আমার কথা শেষ করবো। আজকে যে মেয়েটি আমাদের সূচনাতে উদ্বোধনী সঙ্গীত গাইল, 2019-এ সম্ভবত আমরা স্বামীজির 125 বছর পূর্তি তার শিকাগো বক্তৃতায় আমরা করেছিলাম।
এবং সেই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। এই মেয়েটি কিন্তু আপনাদের তমলুকে গিয়ে সঙ্গীত পরিবেশন করে এসেছিল এবং আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। খুব ভালো পরিবেশন করে, ও আরও পরে আরেকটি গান করার হয়তো সুযোগ পাবে সমাপ্তির সঙ্গে। সবাইকে ধন্যবাদ। আমি আশা রাখবো যে আজকের এই অনুষ্ঠান থেকে তোমরা যা পাবে বাড়িতে নিয়ে গিয়ে তাকে লালন পালন করবে। আমরাও আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য, যতটা পারা যায় আমরা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করি। ধন্যবাদ। তুমি আছো অনুপ চট্টোপাধ্যায়, তুমি আছো ভোরের আশীর্বাদী, তুমি আছো ভরসা রাখে তাই, তুমি আছো আনন্দে পথ চলি, তুমি আছো আনন্দে গান গাই, তুমি আছো জাগর জ্যোৎস্না মিলি, তুমি আছো নিত্যা জাগরণী, তুমি আছো হাত দুটি বাড়িয়ে, তুমি আছো জপের উত্থানে, তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে, তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে, তুমি আছো ভোরের বড়া ভয়ে, তুমি আছো হৃদয় বিশ্বাসে, তুমি আছো জোয়ারে আর ভাটায়, তুমিই আছো অমেয় এক বিভাগ। নমস্কার। চালু কর রাঙা হ্যালো, নমস্কার। জাগ্রত দেবতা স্বামী বিবেকানন্দ, সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, তাঁরই দেহ তোমরা সবাই করো তাঁর উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, মহামহিয়ান যিনি, দিন হতে দিন একাধারে কীট দেবতা যিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তাঁর উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, অতীত জীবনধারা নাই তাঁর মাঝে, অথবা আগামী কোনো জন্ম মরণ, নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন, চিরকাল এক হয়ে রব তাঁরই বুকে, করো তাঁর উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তাঁরে ভুবনময়, চলেছিল ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে, করো তাঁর উপাসনা। একমাত্র প্রত্যক্ষ দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার। সত্যি ওটা না, হাতেরটা হাতেরটা মাইক্রোফোনটা হাতে হাতে হাতেরটা ডান দিকে করবে। ওটা সাইডে দিন, ওটা সাইডে দিন। ভারতবর্ষ
ব্যাস 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 ব্যাস। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগে মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তার দেশের যাওয়া আসা, সব তীর্থের আঁকা বাঁকা বাঁধপুরে, প্রেমের তীর্থ ভারতের ভেসে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ অস্পৃশ্যতাহীন সাউদেশ ফুলে, কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বুক ভেঙেছে তুলে, দেবতার বেশে মানুষ হয়েছি জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে, আচ্ছা, বলুন। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে ধাবেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী মহারাজ ও মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে যথাস্থানে আমার শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্বামীজি সম্পর্কিত একটি ছোট্ট গল্প উপস্থাপন করছি। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয় স্কুলে। ভূগোলের ক্লাসে সে সঠিক উত্তরই দিয়েছিল, কিন্তু শিক্ষক মহাশয়ের মনে হয় তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করে বলল, আমি ভুল বলিনি, আমি ঠিক বলেছি। কিন্তু এতে শিক্ষক মহাশয় আরও চটে যান এবং বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগেন। নরেন্দ্রনাথ বাড়ি ফিরে সব ঘটনা মাকে খুলে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তাতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সবসময় যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের উপদেশের এই পরিপূর্ণ রূপ স্বামী বিবেকানন্দ খুঁজে পেয়েছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণও দেখাতে, সত্যই কলির তপস্যা। মা ও গুরুদেবের সত্যনিষ্ঠার এই আদর্শকে পরবর্তী জীবনে রূপায়িত করেন স্বামী বিবেকানন্দ এবং তার কাছ থেকে জগৎ সংসার শোনে মহাবলিষ্ঠ এক বাণী। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। নমস্কার। श्री ज्योतिराजाय विवेकानंद सूरय
সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপকারিণে। আমি প্রথমে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। মঞ্চে যে সমস্ত গুণীজন উপস্থিত আছেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ বিশেষ অতিথি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমি সম্মান জানাই। এখানে আমার সামনে যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীরা আছো, তাদের আমি স্নেহ ভালোবাসা জানাই। আমরা তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে ভ্যালু বেসড এডুকেশন, মূল্যবোধ শিক্ষার উপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি প্রায় 33টি স্কুলে। প্রায় 30,000-এর উপর ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তারা আজকে পুরস্কৃত হবে। যারা পুরস্কার পাবে না, তারাও কোনো অংশে কম নয়। এই প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, একটি ভালো মহৎ কাজের সাথে যুক্ত হওয়া, নিজেদের সমৃদ্ধ করার একটি সুযোগ মাত্র। এই বছরটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার 125 বছর চলছে। ভারতের স্বাধীনতার 75 বছর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 125 বছর আমরা পালন করছি। তাই এই বছরটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তোমরা যারা প্রথম হয়েছ, তারা তমলুক রামকৃষ্ণ মঠে তোমরা 24শে সেপ্টেম্বর যাবে। তার জন্য তোমাদের একটা প্রস্তুতি প্রয়োজন। যারা প্রথম হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়, তারা আরও ভালো করে নিজেদের তৈরি করে নেবে, যেন যে 33টি বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমরা যেন কয়েকটি পুরস্কার নিয়ে আসতে পারো, তার জন্য আরও চেষ্টা চালিয়ে যাবে। নিজেদের এখানেই থামিয়ে রাখবে না। যাই হোক, আমি এখন আমার যে মূল বক্তব্যে আসছি। আজকে ভারতবর্ষে সবথেকে বেশি আলোচিত নাম স্বামী বিবেকানন্দ। তোমরা সকলেই জানো, স্বামী বিবেকানন্দের পরবর্তীকালে যে সমস্ত মহান মনীষী ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, রাজনীতিবিদ, সমাজসেবক, স্বাধীনতা সংগ্রামী, সকলেই প্রায় কোনো না কোনোভাবে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কেন এটি সম্ভব হয়েছিল? আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা অনুধাবন করতে পারব স্বামী বিবেকানন্দের গুরুত্ব ভারতবর্ষের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং 19বিংশ শতাব্দীর শুরুতে সারা বিশ্বের মানুষ বিজ্ঞান নির্ভর হতে শুরু করে। ধর্ম এবং বিজ্ঞান এই দুইটির সাথে দ্বন্দ্ব সারা জীবন ধরে চলতে থাকে। ধর্ম শ্রেষ্ঠ না বিজ্ঞান শ্রেষ্ঠ, তা নিয়ে বিবাদ, নানা ধরনের আলোচনা বিতর্ক চলতে থাকে। কিন্তু এই প্রশ্নের সদুত্তর কেউ দিতে পারছিলেন না। সেই অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্ন থেকে মানুষ প্রযুক্তি নির্ভর হতে শুরু করলো। সারা বিশ্বের মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে অগ্রসর হওয়ার পথ দেখতে লাগলো। তখন স্বামী বিবেকানন্দের মতো মহান ধর্মনেতা আবির্ভূত হলেন। তিনি আবির্ভূত হয়ে বিজ্ঞানকে ধর্মের দ্বারা প্রতিষ্ঠিত করলেন।
তিনি বললেন, প্রত্যেকটা মানুষের ভেতর যে শুধু প্রাণ আছে তা নয়, আচার্য জগদীশচন্দ্র বসু যে আবিষ্কার করেছেন উদ্ভিদের ভেতর প্রাণ আছে, তার সাথে তিনি ঈশ্বরের অস্তিত্বের একটি সংযোগ স্থাপন করে দিলেন। সেই যে ঈশ্বরের অস্তিত্বের সাথে যে একটা সংযোগ স্থাপন করে দেওয়া, এখানে শুরু আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের সংযোগ স্থাপন। স্বামী বিবেকানন্দের সতীর্থ হরিপদ মিত্র বলছিলেন স্বামী বিবেকানন্দের এত বিশাল জ্ঞান ছিল, তিনি ধর্ম, রাজনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, ইকোনমিক্স, যখন যে বিষয়ে তিনি বলতেন সেই বিষয়ে তার গভীর ধারণা ছিল। তার বাস্তব পড়াশোনা যতটুকু না ছিল, তার ছিল বাস্তব জ্ঞান। পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব জ্ঞান তার অনেক বেশি ছিল। তাই নিকোলা বলছিলেন, পদার্থবিদ, তিনি বলছিলেন স্বামী বিবেকানন্দ যখন রাজযোগের ক্লাস করতেন, মনে হতো যেন তিনি কোনো ফিজিক্সের ক্লাস করছেন। সব কিছু চোখের সামনে এমনভাবে সুন্দরভাবে অঙ্কন করে তুলতেন, এমনভাবে ফুটিয়ে তুলতেন, মনে হচ্ছে যেন তিনি কোনো ফিজিক্সের ক্লাস করছেন। স্বামী বিবেকানন্দ যখন কোনো অর্থনীতি বিষয়ে যখন ব্যাখ্যা করছেন, আমেরিকার তখনকার দিনের বিখ্যাত অর্থনীতিবিদরা বলছেন তার অর্থনীতির উপর এত বিশাল দখল, আমরা ভাবতে অবাক হয়ে যাচ্ছি। আমেরিকার বিখ্যাত সব অর্থনীতিবিদরা বলছেন তার বক্তৃতার 6 সেপ্টেম্বর তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, তার মূল্যায়ন পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হতে লাগলো। সেই সংবাদপত্র লিখছে বিভিন্ন অর্থনীতিবিদরা, স্বামীজির অর্থনীতির উপর এত বিশাল দখল, তারা অবাক হয়ে গেল। সারা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের, সমাজনীতিবিদদের, ধর্মীয় বিদদের তার বুদ্ধি, বিচার এবং তার বাস্তব অভিজ্ঞতা দ্বারা তিনি সব কিছুকে, ধর্মকে বিজ্ঞানের দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন। তোমরা সবাই এখন কি সায়েন্স নিয়ে পড়তে চাও, তাই তো? সায়েন্স নিয়ে পড়তে তোমাদের ভালো লাগে, স্বাভাবিক। কিন্তু এই যে সায়েন্সের ভারতের যে এত উন্নতি, তার পেছনে কার বিশেষ অবদান তোমরা জানো? তোমরা জানো না। ভারতের ইতিহাস আমরা অনেকেই জানি না, এটাই আমাদের সব থেকে বেশি বড় দুঃখ। আমরা আজকে যার উপরে দাঁড়িয়ে আছি, আমাদের মূল যে ভিত্তি, সেই ভিত্তি কোথায় আমরা আমাদের জানি না। আমাদের সংস্কৃতি আমাদের মূল ভিত্তি। ভারতের বিজ্ঞানের যে আজকে এত জয় জয়কার, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ভারতবর্ষ, তার প্রধান অনুপ্রেরণা দাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, তোমরা জানো না, জগদীশচন্দ্র বসু যখন বিলেত থেকে যখন ভারতে ফিরে আসেন, বিভিন্ন গবেষণায় তিনি যখন বিভিন্ন ধরনের গবেষণায় তিনি যখন প্রতিষ্ঠিত হন, তখনকার ইংরেজ সরকার তাকে লিখে দিয়েছিল ভারতবর্ষে একটি ইউনিভার্সিটিতে চাকরি দেওয়ার জন্য। তখন আমরা জানি ইংরেজ সরকার জগদীশচন্দ্র বসুকে খুব অল্প বেতন দেয়। সেই অপমানে জগদীশচন্দ্র বসু সেই চাকরি ছেড়ে দেয়। তারপর তিনি বিজ্ঞানের উপর গবেষণা করবেন, টাকা নেই হাতে, পয়সা নেই, কি করবেন? ভগিনী নিবেদিতা তাকে সাহায্য করতে লাগলেন। আচার্য জগদীশচন্দ্র বসুর যতগুলো বই আছে, প্রথম 3টি যে বই আছে, তার পাণ্ডুলিপি তৈরি করে দেন ভগিনী নিবেদিতা। তার টাকার দরকার, আমেরিকার একজন বিখ্যাত অলিবুল নামে একজন মহিলার সাথে যোগাযোগ করে তাকে টাকার সব ব্যবস্থা করে দেন।
এই নিবেদিতা ভারতের বিজ্ঞানের উন্নতির জন্য যে অনুপ্রেরণা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে। স্বামী বিবেকানন্দ বলতেন, ভারতের উন্নতির জন্য আমাদের কি প্রয়োজন? বিদেশের কারিগরি বিদ্যা আর ভারতের আধ্যাত্মিক বিদ্যার মধ্যে আদান প্রদান। ভিক্ষা করে নয়। আমরা কি করি? কোথায় একটা ফ্রি জিনিস যখন আমরা পাই তখন আমরা সবাই গিয়ে লাইন দিই। এই হলো ভারতের অনেক সময় অনেকের মানসিকতা, ফ্রি দিচ্ছে না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন, ভিক্ষাবৃত্তির মাধ্যমে আমাদের উন্নতি আমরা চাই না। আমরা চাই নিজের পায়ে দাঁড়িয়ে আদান প্রদানের মাধ্যমে ভারত থেকে অধ্যাত্মবিদ্যা আমরা দেব বিদেশকে, বিদেশ থেকে প্রযুক্তিবিদ্যা আমাদের দেশে নিয়ে আসব। তোমরা সকলেই এখন সায়েন্স নিয়ে পড়ছো, বড় বড় ছেলেমেয়েরা এখানে আছো, তাই আমি আজকে একটু স্বামীজির ফিলোসফি নিয়ে, একটু উন্নত চিন্তাধারা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি কয়েকটি কথা। তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা পড়ার জন্য স্বামী বিবেকানন্দ কি বলছেন? তোমরা গ্রাম থেকে শহরে যাবে, স্বাভাবিক। কলকাতা যাবে, মুম্বাই যাবে, দিল্লি যাবে, অনেকে হয়তো বিদেশেও যাবে। সেখানে গিয়ে তোমরা কয়েকটি সার্টিফিকেট অর্জন করবে, অনেক জ্ঞান লাভ করবে। তারপর আমাদের ছেলে মেয়েদের মানসিকতা কি হয়? সেখানে গিয়ে তারা যখনই কয়েকটি সার্টিফিকেট অর্জন করলো, ভাবলো আমি বিরাট কিছু হয়ে গেছি। তখন একটি চাকরির জন্য অফিসে অফিসে রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছে। স্বামী বিবেকানন্দ কিন্তু তা চাননি। স্বামী বিবেকানন্দ বলছেন, যে শিক্ষা আমাদের নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য না করে সেই শিক্ষা শিক্ষা নয়। অর্থাৎ আমরা যে শিক্ষা লাভ করব, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, ভিক্ষাবৃত্তি করে নয়, রাস্তায় লাইন দিয়ে নয়, অফিসে অফিসে গিয়ে চাকরি দাও বলে চিৎকার দিয়ে নয়, রাজনৈতিক দলগুলোর লাইন লম্বা করে নয়। আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, আত্মনির্ভর, স্বনির্ভর, এখান থেকেই এসেছে। স্বামী বিবেকানন্দ বলছেন, তোমরা যাবে শহরে, শহরে গিয়ে ভালো করে লেখাপড়া শিখবে, উন্নত শিক্ষা লাভ করবে, উন্নত শিক্ষা লাভ করে তোমরা গ্রামে এসে তা ব্যবহার করবে, প্রাত্যহিক জীবনে ব্যবহার করবে। উন্নত ধরনের কারিগরি বিদ্যা শিখে এসে হয়তো এখন তোমরা দেখছো কি, আলুর সিজনে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আলু যখন উৎপন্ন হচ্ছে তখন হয়তো বিক্রি হচ্ছে 10 টাকা করে কি 8 টাকা করে এই সমস্ত গ্রাম অঞ্চলে। তারপরে যে ওখানে সিজন শেষ হয়ে যাচ্ছে তখন তা বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা করে। আর স্বামী বিবেকানন্দ বলছেন, তোমরা যখন শিক্ষা লাভ করবে তখন এই যখন 8 টাকা করে যখন আলু বিক্রি করছে তখন 8 টাকা করে তোমরা বিক্রি করবে না, তোমরা এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা কারিগরি বিদ্যা যে শিখে এসছো তা তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করবে, বাস্তব জীবনে প্রয়োগ করে তোমরা অধিক মুনাফা লাভ করবে। উন্নত বীজ, উন্নত সেচ পদ্ধতি, এই সমস্তগুলি গ্রামে প্রয়োগ করবে। উন্নত প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলিকে 3 ফসলি করবে। কোল্ড স্টোর বাড়াবে। বাবার হয়তো একটা ছোট দোকান আছে, মুদিখানার দোকান, তোমরা যদি বাইরে থেকে একটা ভালো যদি MBA বা ভালো ধরনের যদি একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারো, বুদ্ধিগুলো যদি শিখে আসতে পারো কিভাবে বিজনেস করতে হয়, বাবার ছোট দোকান থেকে তোমরা বিশাল আকার দোকান করতে পারবে। স্বামী বিবেকানন্দ এই কথাটি তার পুরো জীবনীতে আছে। আমি তোমাদের যাওয়ার আগে একটি বই দিয়ে যাব, বিবেক চেতনায় উদ্ভাসিত জগৎ বলে স্কুলের জন্য একটি বই দিয়ে যাব। এই বইতে স্বামী কৃষ্ণনাথানন্দজি একটা সুন্দর একটি প্রবন্ধ লিখেছেন। উনি নিজে ইকোনমিক্সের PhD, আমাদের উদ্বোধন পত্রিকার সম্পাদক। তিনি সেখানে তুলে ধরেছেন ভারতীয় অর্থনীতির উপর স্বামী বিবেকানন্দ কিভাবে গবেষণা করেছেন, কিভাবে ভারতের যুবকরা
নিজেদের উন্নত থেকে উন্নততর করতে পারে, তার নানা ধরনের রাস্তাগুলি এই প্রবন্ধে রয়েছে। এই প্রবন্ধটি দেওয়ার পেছনে, এই বইটি দেওয়ার পেছনে আমার এটি একটিমাত্র উদ্দেশ্য ছিল, ছেলেরা স্বামী বিবেকানন্দকে একটু জানবে, একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবে, গভীরে যাওয়ার চেষ্টা করবে। উড়ো উড়ো দুটো কথা নয়, মুখস্থ বিদ্যা তোমরা সকলেই জানো, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা মহাপাপ, এই সমস্ত কথা শুনবে, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগের একটু চেষ্টা করতে হবে। এগুলো আমরা সবসময় ছোট থেকে বলে আসছি, এ পর না পড়লে হবে না। আমি তো পড়বো, কিন্তু কোন রাস্তায় পড়তে হবে? স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, কাউকে তুমি যদি 1 ঘন্টার জন্য উপকার করে থাকো, তাও একটা উপকার করা হলো। আর যদি 1 দিনের জন্য যদি কাউকে উপকার করে থাকো, তাহলে আরেকটু ভালো কাজ করা হলো, তাই তো? আর যদি তুমি যদি তার 1 বছরের জন্য যদি উপকার করে থাকো, তাহলে দেখবে আরো অনেক বেশি উপকার হলো তার। আর যদি কারো যদি সারা জীবনের জন্য উপকার করে দাও, তাহলে তার থেকে মহৎ কাজ আর হতে পারে না। এই যে 1 দিনের জন্য উপকার করা, এটা কি? একটু খাওয়া, আমার খিদে পেয়েছে এখন, তোমাদের সদস্য অনেকের হয়তো মিড ডে মিল হয়তো খেয়ে নিয়েছ আজকে, এখন খিদে পায়নি। তো যাই হোক, যাদের খিদে পেয়েছে তখন সাথে সাথে একটু খাবার দেওয়া হলো, তখন অল্প সময়ের জন্য 1 দিনের জন্য তোমাকে উপকার করা হলো। এটা সব থেকে নিম্নমানের উপকার করা হলো। আর তোমার 1 বছরের জন্য একটা উপকার করে দেওয়া হলো, 1 বছর তোমাকে স্কুলে পড়ার পুরো ব্যবস্থা করে দেওয়া হলো, তার থেকে একটু উন্নততর। আর যদি তোমার সারা জীবনের জন্য যদি উপকার করে দেওয়া হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ মহৎ। সেই সারা জীবনের জন্য উপকারটুকু কি? মানুষ বারবার জন্ম মৃত্যু ভোগ করছে। আমরা জন্ম হচ্ছে, আবার মৃত্যু হবে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই যে জন্ম মৃত্যু হয়েছে, কেউ 50 বছর, 60 বছর, 100 বছর বাঁচছে। এই বাঁচার মধ্যে আমরা নানা ধরনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভোগ করছি। সেই তার হাত থেকে যিনি পরিত্রাণ দেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। যিনি সেই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তির উপায় দেখান, তিনি হলেন ঠিক আমাদের জীবনের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। আমাদের সেই মানুষের দীর্ঘস্থায়ী উপকারের চেষ্টা করতে হবে। এই দীর্ঘস্থায়ী উপকারের চেষ্টার জন্য কি করতে হবে? আমরা যখন দৈনন্দিন জীবনে তোমরা যখন পড়াশোনা করছো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। প্রথম কাজ, নিজের একাগ্রতা বৃদ্ধি করতে হবে, নিজের উপর নিজের শ্রদ্ধা অর্জন করতে হবে। আমিও পারি, আমার দ্বারাও সম্ভব, আমি পারি না এমন কোনো কাজ নেই। তারপর আমি যেই কথাটি এসেছিলাম, স্বামী বিবেকানন্দকে বা ভারতের মহান ঋষিদের তোমরা যদি ভালো করে যদি জানো, পড়ো, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের কিভাবে দৈনন্দিন যে সমস্ত সমস্যা আসছে, তা তোমরা কিভাবে নিজের এই সমাধান করছো। আমরা জানি ভারতবর্ষের যারা মহান হয়েছেন বা এখনো যারা মহান আছেন, তারা প্রায় সকলেই কোনো না কোনোভাবে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তাই তো আমরা দেখি বেলুড় মঠ, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ইত্যাদি এই সমস্ত স্থানগুলিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে গিয়ে হাজির হচ্ছে। কারণ সেখানে গেলে মনে একটু শান্তি পাচ্ছে। মনে একটু শান্তিটা আমাদের সব থেকে বড় জিনিস। এই শান্তির জন্য আমরা সবাই ছুটে যাই। আর আমরা যদি বারবার মোবাইল নিয়ে যদি ঘাঁটি, বিশেষ করে করোনা হওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছে, 2 বছর 3 বছর গৃহবন্দী। ঘরে তোমরা সবাই বসে বসে মোবাইলে সারাদিন পড়াশোনা করেছ, কেউ অনলাইনে পড়াশোনা করেছ, কেউ হোয়াটসঅ্যাপ দেখছো, কেউ ইউটিউবের নিউজ দেখছো, এই সমস্ত কিছু করে যাচ্ছ।
তো যার ফলে কি হচ্ছে, তোমাদের যে মাথা যে কাজ করা, বুদ্ধির বিকাশ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বুদ্ধিটা খেলছে না। তোমরা নিজেরা নিজের হাতে কিছু লেখো, নিজেরা কিছু বই পড়াশোনা করো, দেখবে নতুন নতুন চিন্তা তোমাদের সামনে আসতে থাকবে, নতুন চিন্তা, নতুন নতুন তোমাদের সব রাস্তা খুলে যাবে। পড়াশোনা না করলে কোনো লাভ হবে না। আমি পড়াশোনা বলতে পুঁথিগত বিদ্যার কথা শুধু বলছি না, মনীষীদের জীবন পড়ার কথা বলছি। আমি যখন সারা দিনের শেষে যখন আমি এক জায়গায় গিয়ে যখন বসি, তখন আমি দেখব আমাদের মন চঞ্চল হয়ে উঠছে। তখন আমাদের মন এক জায়গায় আনার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। তোমরা যখন পড়ালেখা করতে বসছো, একটু ভালো করে স্নান করতে পারলে ভালো, নতুবা ভালো করে হাত পা ধুয়ে এসে পড়ার টেবিলে একটু বসবে। তারপর মনকে এক জায়গায় পড়ার টেবিলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বাইরের যে সারা জগতে আছে সেখান থেকে মনকে গুটিয়ে পড়ার টেবিলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে দেখবে তোমরা যেখানে এসছো, তোমাদের মন এক জায়গায় এসছে। যেই পড়া পড়তে তোমাদের 1 ঘন্টা সময় লাগতো, 40 মিনিটের মধ্যে সেই পড়া আয়ত্ত করার চেষ্টা করছো। এই যে মনকে এক জায়গায় নিয়ে আসার নামই হলো ধ্যান। আমি বলছি না তোমরা বিশাল কিছু ধ্যান করতে হবে ঘন্টার পর ঘন্টা। ভারতের যারা মহান হয়েছেন, নেতাজির জীবনে একটি সুন্দর ঘটনা, তিনি ছোটবেলা থেকে ধ্যান অভ্যাস করতেন। স্বামী বিবেকানন্দ ধ্যানের অভ্যাস করতেন, তোমরা সবাই পড়েছ, জেনেছ। নেতাজির জীবনে একটি সুন্দর ঘটনা আমি বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন ধ্যানে বসেছেন। তার ওই সময় বাড়ির কাজের মহিলাটি এসে অন্ধকার ঘরে মশারি লাগা দিয়েছেন, বিছানা করে দিতে এসছেন। তারপর নেতাজি এক কোণে বসে জপ করছেন, আর গায়ে গিয়ে থাম করে লাথি মারল। আর তখন সবাই, সে তো ওই মহিলা তো লজ্জা পেয়ে গেল। এরপর দিন সকালবেলা জানাজানি হয়ে গেল, নেতাজি সুভাষচন্দ্র বসু গভীর রাত্রে অন্ধকারে বসে জপ ধ্যান করে। এই যে ধ্যানের প্রবণতা, শুদ্ধতার প্রবণতা, তা ছোটবেলা থেকেই আমাদের আয়ত্ত করতে হবে। মনকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। তা বৃদ্ধ বয়সে আমরা তা পালন করব। এই যেটি ভাবে, যে ব্যক্তি ভাবে আধ্যাত্মিকতা বৃদ্ধ বয়সে, তা সম্পূর্ণ ভুল। ভারতবর্ষ আধ্যাত্মিকতার উপর দাঁড়িয়ে আছে। আমাদের শিক্ষার অন্তর্নিহিত সার আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ বলছেন, আমাদের সংস্কৃতি আমাদের সেই জায়গায় নিয়ে পৌঁছেছে। আমাদের সংস্কৃতিকে আমরা যতদিন ধরে রাখতে পারবো, ততদিন আমরা আমাদের নিজের লক্ষ্যপথে চলতে পারবো। আমাদের সংস্কৃতি থেকে আমরা যখনই দূরে সরে যাব, তখনই আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ভারতবর্ষে বসে আমেরিকার কথা ভাবলে হবে না। ভারতের প্রাণ আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি, এই দুটো জিনিসকে ভারতবাসীকে ধরে রাখতে হবে। যাই হোক, অনেক সময় হয়েছে, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছ, তার জন্য আমার খুব ভালো লাগছে। তোমরা এর মধ্যে 2-1টি কথাও যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের জীবনে কাজে লাগবে। এই আশা এবং বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আগামী 7 তারিখ আমরা একটি শিক্ষক সম্মেলনের আয়োজন করেছি। আশা করি এখান থেকেও কোনো টিচার যাবেন। এই দাসপুর অঞ্চল থেকে অন্তত 20 জন শিক্ষক শিক্ষিকা যাচ্ছেন। আমাদের উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা যেমন নিজেদের উন্নত করবে, শিক্ষক শিক্ষিকারাও নিজেদের উন্নত করে, এই যে করোনায় বিধ্বস্ত হয়ে পড়েছে, সেখানে কিভাবে নতুন প্রাণের সঞ্চার করতে পারি। কারণ ভারতবর্ষকে বাঁচাতে গেলে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রথম অনুপ্রেরণা দান করতে হবে। তার জন্য তমলুক রামকৃষ্ণ মিশন বেলুর মঠ কী করছে, প্রথম শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে এই ধরনের মূল্যবোধ শিক্ষা বা এই ধরনের আধ্যাত্মিকতা বা এই ধরনের আমাদের যে সংস্কৃতির কথা আমরা বলে আসছি। যাই হোক, আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওম